হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য লার্নিং কম্পাস। আমি একটি টিউটোরিয়াল সিরিজ তৈরি করছি অ্যাফিনিটি সফটওয়্যারের উপরে। আজকে প্রথম পর্ব। affinity.studio এই ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য সাইন আপ করতে হবে। তবে ডাউনলোড করার আগে সিস্টেম রিকোয়ারমেন্টটা একটু জেনে নেওয়া দরকার। এখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য উইন্ডোজ পিসিতে হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট হচ্ছে উইন্ডোজ বেসড পিসি 64 বিট 64 বিট হতে হবে উইথ মাউস অর ইকুইভ্যালেন্ট ইনপুট ডিভাইস। ওকে, মাউস অথবা ইকুইভ্যালেন্ট ইনপুট ডিভাইস থাকতে হবে, মাউস, কিবোর্ড, গ্রাফিক্স ট্যাবলেট এগুলো। ইন্টেল এএমডি এবং ARM64 প্রসেসর, ইন্টেল প্রসেসর হতে হবে। হার্ডওয়্যার জিপিইউ অ্যাক্সিলারেশন, ডাবল স্টার দেওয়া। requires direct 3D level 12 capable card, direct 3D level 12.0 capable card, এটা থাকতে হবে। আচ্ছা, এটা আমরা একটু পরে দেখতেছি। 8 GB র্যাম থাকতে হবে, রিকমেন্ডেড থাকলে ভালো। 1 GB 1 GB অফ অ্যাভেলেবল হার্ড ড্রাইভ স্পেস, হার্ড ডিস্কে 1 GB খালি থাকতে হবে। অ্যান্ড মোর ডিউরিং ইনস্টলেশনের সময় একটু বেশি থাকতে হবে। 1280x768 ডিসপ্লে সাইজ অর লার্জার, বেশি বড় মনিটরের প্রয়োজন নেই। ফর স্ন্যাপড্রাগন 8X এলিট পাওয়ার, এটা তো আমাদের বাংলাদেশের মানুষের কম থাকার কথা। যা হোক, এখন অপারেটিং সিস্টেম উইন্ডোজ 11 অথবা উইন্ডোজ 10 2020 আপডেট থাকলেই হবে। তার মানে এরপর মেশিন লার্নিং ML ফর উইন্ডোজ 64 হার্ডওয়্যার রানিং উইন্ডোজ 10 অর 11। উইন্ডোজ 10 এবং 11 থাকলেই হবে। 64 বিট অপারেটিং সিস্টেম, মানে মোট কথা হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, ইন্টেল প্রসেসর অথবা AMD প্রসেসর থাকলেই হলো। DirectX 10 কম্প্যাটেবল গ্রাফিক্স কার্ড অথবা এর বেশি কিছু থাকতে হবে। হ্যাঁ, হার্ডওয়্যার জিপিইউ অ্যাক্সিলারেশন, এটা একটা, এই বিষয়টা একটু আমরা এখন জানবো। সেটা হচ্ছে, জিনিসটা হচ্ছে এটা, চেক ফর ডিরেক্ট 3D 12 ফিচার, এটা আছে কিনা। ঠিক আছে, চেক করার একটা উপায় বলে দিছে, উইন্ডোজ কি প্লাস আর, এটা প্রেস করতে হবে। তো প্রেস করি, উইন্ডোজ আর প্রেস করলাম। করার পরে এটা লিখতে হবে DXDIAG। আমি এটা একবার লিখেছি DXDIAG, লেখার পরে ওকে দিতে হবে। দিলাম, চেক হচ্ছে। চেক হওয়া কমপ্লিট। এরপর কি বললো, এরপরে বললো দিস উইল ওপেন দ্য ডিরেক্ট এক্স ডায়াগনস্টিক টুল, নেভিগেট টু দ্য ডিসপ্লে ট্যাব অ্যান্ড লোকেট ফিচার লেভেল। আচ্ছা, ডিসপ্লে ট্যাবে গিয়ে ফিচার লেভেল খুঁজে বের করতে হবে। আচ্ছা, তার মানে ডিসপ্লে ট্যাবে যেতে হবে, সেখান থেকে এই ফিচার লেভেল পেয়েছি, এই ফিচার লেভেল। ওকে, ফিচার লেভেল খুঁজে পেলাম। এটা অবশ্যই 12.0 অর হায়ার থাকতে হবে। তো আমার এটাতে আছে হলো 12.1, 12.0 থাকলেই হবে। আপনারা দেখবেন যে আপনাদের 12.0টা আছে কিনা। হ্যাঁ, যদি থাকে তাহলে এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে, হার্ডওয়্যার জিপিইউ অ্যাক্সেলারেশন। আচ্ছা, এখন DirectX 10 কম্প্যাটেবল গ্রাফিক্স কার্ড অ্যান্ড অ্যাবভ, এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হচ্ছে কিনা সেটা কিভাবে চেক করবেন, সেটার জন্য এই অপশনটাতে যেতে হবে। তা আমরা একটু আগে তো গিয়েছি যে উইন্ডোজ কি প্লাস আর প্রেস করে DX ডায়াগ এটা লিখেছি, তারপর ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই স্ক্রিনটা আসছে। হ্যাঁ, তো এখানে ওরা বলছে যে ফিচার ডিসপ্লে ট্যাবে গিয়ে ফিচার লেভেল and locate the feature level. Okay, under the drivers section, আচ্ছা এখানে গিয়ে ফিচার লেভেলে যেতে হবে। under the drivers section, ফিচার লেভেল under the drivers section, এই যে ড্রাইভার সেকশন এর আন্ডারে ফিচার লেভেল। তো একই জায়গায় আমরা তো একটু আগেও আসছি। if
This will indicate the feature level supported by your graphics card. If 10.0 or higher is listed, your card supports DirectX 10. আচ্ছা, যদি 10.0 থাকে, 10.0 আছে, এই যে 10.0 আছে, তাহলে তাহলে আমার কম্পিউটারে DirectX 10 এটা সাপোর্ট করে। হ্যাঁ, আমার গ্রাফিক্স কার্ডটা DirectX 10 সাপোর্ট করে। তো বিষয়ে দুটো রিকোয়ারমেন্ট একই জায়গা থেকে ফুলফিল হচ্ছে, যে হার্ডওয়্যার জিপিইউ অ্যাক্সেলারেশন, সেটা ওই উইন্ডোজ আর দিয়ে তারপর ডিএক্স ডায়াগ লিখলে তারপর ডিসপ্লেতে আসতে হবে। সেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি এই ফিচার লেভেল 12.0 এর অথবা এর বেশি থাকতে হবে, এবং 10.0 না, হ্যাঁ 10.0 এটা তার বেশি থাকতে হবে, তাহলে এই দুইটা রিকোয়ারমেন্ট ফুলফিল হবে। সহজ কথায় সফটওয়্যারটি চালাবেন, যদি চলে তো চললো, না চললে কিছু করার নাই। আর যেহেতু টিউটোরিয়াল দেখছেন, তার মানে হচ্ছে নিশ্চয়ই চলে। ওহ, যাক, শেষ পর্যন্ত সফটওয়্যারটা ওপেন করা গেল। সফটওয়্যারটা ওপেন করার পরে প্রথমে যে স্ক্রিনটা আসবে সেটা হচ্ছে এই হোম স্ক্রিন। এই স্ক্রিনটাকে কি বলে? এই স্ক্রিনটাকে বলে হোম স্ক্রিন। তো হোম স্ক্রিনের উপরে লেখা আছে ওয়েলকাম মোহাম্মদ নাজমুল হাসান, আমার নাম। যেহেতু লগ ইন করেছি, আপনারাও লগ ইন করবেন। এরপরে দেখতে পাচ্ছি নিচে আছে হলো রিসেন্ট ডকুমেন্টস, যে ডকুমেন্টসগুলো আমি রিসেন্টলি ওপেন করেছি সেটা এখানে থাকবে। এরপরে ওয়েলকাম টু অ্যাফিনিটি, এগুলো সব হচ্ছে টিউটোরিয়াল, এগুলো আমি ডাউনলোড করেছি, আপনারাও ডাউনলোড করে নেবেন। এরপরে এখানে আর তেমন কিছু নাই, সি মোরে গেলে আরো কিছু বিস্তারিত দেখাবে, পরের ট্যাবে চলে গেছে। আবার এখানে সি মোরে গেলে সেটা চলে যাবে লার্নে। তো যাই হোক, এখানে আর তেমন কিছু নাই দেখার মতো। এরপরে রিসেন্ট হচ্ছে রিসেন্টলি যে ফাইলগুলো ওপেন করেছি সেগুলো এখানে লিস্টে থাকবে। কোনো একটা ফাইল যদি আপনি আর কখনো ব্যবহার করবেন না, সেটা তাহলে কি করতে পারেন, রাইট ক্লিক করে রিমুভ, আবার রাইট ক্লিক করে ওপেনও ক্লিক করা যাবে। ডাইরেক্ট ক্লিক করলে তো ওপেন হবেই। শো ইন এক্সপ্লোরার, মানে এখানে ক্লিক করলে কোন ফোল্ডারে এটা আছে সেটা দেখাবে। এরপরে হচ্ছে স্টার মার্ক দেওয়া যাবে, মানে হচ্ছে ফেভারিটসে, এটা ফেভারিটসে রাখা যাবে। সাপোজ আমি কোনো একটা ছবিকে ফেভারিটসে রাখতে চাচ্ছি, তখন উপরে স্টার মার্কে ক্লিক করলে সেটা ফেভারিটসে চলে যাবে। গেল। এরপরে উপরের কোনায় এখানে জাস্ট ওই লিস্ট ভিউ অথবা থাম্বনেল ভিউ সেটা দেখার ব্যবস্থা আছে। এই তো, এখানে সার্চ করার অপশন আছে। এই তো, এরপরে হচ্ছে লার্ন হচ্ছে টিউটোরিয়াল গুলো, এগুলো আমি সব ডাউনলোড করে রেখেছি, আপনারাও ডাউনলোড করে নেবেন। এবং এখানে এগুলো খুব গুরুত্বপূর্ণ, ভালো ভালো জিনিস দেওয়া আছে, যেমন ইন্ট্রোডাকশন টু অ্যাফিনিটি, এটা দেখলে মানে ইউজার ইন্টারফেস সম্পর্কে ভালো একটা ধারণা আসবে, কিভাবে ফাইল ইম্পোর্ট করতে হয়, কোন কোন ফাইল ইম্পোর্ট করা যায় সেটা ইম্পোর্টিং এটা থেকে জানা যাবে, এক্সপোর্ট কিভাবে করতে হয়, কোন কোন ফরম্যাটে করা যায় সেগুলো জানা যাবে। লেয়ার্স গুলো খুবই গুরুত্বপূর্ণ, লেয়ার্সটা জানলেই তো সফটওয়্যারটা ভালো মতো ব্যবহার করা যায়। তারপরে হচ্ছে আরো আছে টেক্সট আছে, ইমেজ ট্রেসিং। হ্যাঁ, প্রত্যেকটা এখানে যে টিউটোরিয়ালগুলো দেওয়া আছে এগুলো সময় নিয়ে দেখলে অনেক ভালো হবে। এরপরে হচ্ছে এখানে আর তেমন কিছু নাই। এরপরে হচ্ছে মাই টেমপ্লেটস হচ্ছে এখানে অনেক কথা লেখা আছে, তো আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এই ফোল্ডার, এখানে যে প্লাস বাটন আছে এই বাটনে ক্লিক করলে একটা ফোল্ডার সিলেক্ট করে রাখা যাবে, যেই ফোল্ডারের ভিতরে ডট এএফ ডট এএফ এবং ডট এএফ টেমপ্লেট, এই দুই ফরম্যাটের ফাইলগুলো রাখা যাবে, যেটা মানে অনেক ডিজাইনাররা যদি একই ধরনের স্ট্রোক বা আইটেমগুলো ব্যবহার করতে চায় তারা ওই ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারবে। তো এটা আমি তেমন একটা জরুরি কিছু দেখি না, কিন্তু আমার দেখার তো কিছু না, আপনার লাগতে পারে কাজে। হ্যাঁ, তো এটা অনেকটা ওই দাভিঞ্চি রিজলভের স্মার্ট বিনের মতো আর কি, যে অন্য প্রজেক্টে গেলেও সেটা ব্যবহার করা যায়। আমি এটা এখন পর্যন্ত করি নাই। ফেভারিটস ফেভারিটসে হচ্ছে যে যে ফরম্যাটগুলো, যে রেজলিউশন, যে ফাইলগুলো আমি এখানে ফেভারিটসে দিয়ে রাখবো সেটা এখানে আসবে। হ্যাঁ, এই তো, এখন এখানে দেখা শেষ, এখানে আর তেমন কিছু নাই।
এটার কোনায় হচ্ছে গিয়ে এখানে এটাকে ছোট বড় করার একটা অপশন দেওয়া আছে, ছোট বড়। হ্যাঁ, এই তো, আর কিছু নাই। এবার আসি উপরে হোম বাটন। হোম তো এটাই, তো এখানে ক্লিক করলে আর কিছু আসবে না। এরপর হচ্ছে ওপেন। ওপেনে ক্লিক করলে এখান থেকে যে কোনো ফাইল আপনি এখানে ওপেন করতে পারবেন। এরপর হচ্ছে প্লাস মানে নিউ। এখানে ক্লিক করলে এই বিষয়টা একটু বোঝার আছে। নিউতে ক্লিক করার পরে এখান থেকে আর্টবোর্ড, এগুলো আর্টবোর্ড না, এগুলো হচ্ছে বিভিন্ন ডকুমেন্ট সাইজ, ডকুমেন্টগুলো সিলেক্ট করা যাবে। তো উপর থেকে দেখি যে পেজ সেট আপ 8 GB, হ্যাঁ, আবার পেজ সাইজ সিএমওয়াইকে, পেজ সাইজ 8 GB, পেজ সাইজ সিএমওয়াইকে দুই রকমের দেওয়া আছে। যে 8 GB হলে রেড গ্রিন ব্লু মানে হচ্ছে ওয়েব ফরম্যাট, আবার সিএমওয়াইকে মানে সায়ান ম্যাজেন্টা ইয়েলো কি, 4 কালারের 4 রঙা প্রিন্ট করার জন্য, প্রিন্টিং এর জন্য এগুলো ব্যবহার করা যাবে সিএমওয়াইকে গুলো। আবার 8 GB তো সাধারণত ওয়েবে ব্যবহার হয়, আবার প্রিন্টিং এর কাজে হয় না তাও না। এখানে ফরম্যাট আছে A3, A4, A5, এরকম ফরম্যাট দেওয়া আছে। আবার সিএমওয়াইক এর জন্য একই জিনিসই দেওয়া আছে, জাস্ট 8 GB না সিএমওয়াইকে সেটা এখানে আলাদা করে দেওয়া আছে। ফটোজ এর ক্ষেত্রে 4R, এরকম আরো অনেক ফরম্যাট দেওয়া আছে। ক্যানভাস, ক্যানভাসের জন্য স্টাডি ক্যানভাস 2000x3000, ইলাস্ট্রেশন ক্যানভাস 3000x4000, মাস্টার ক্যানভাস 4000x6000। হ্যাঁ, এই তো বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে ভিডিও অ্যান্ড ওয়েব, সোশ্যাল মিডিয়া পোর্ট্রেট পোস্ট 1080x1350। এটা খুব সম্ভবত ইনস্টাগ্রামের। ভার্টিক্যাল ভিডিও মানে হচ্ছে এই যে 1080x1920, 1080x1920 মানে হচ্ছে এইচডি না, ফুল এইচডি। এই যে এখানে আবার ফুল এইচডি 1080x1920, আবার আরেকটা দেওয়া আছে একই জিনিস, দুই নাম। তারপরে হচ্ছে আলট্রা এইচডি 4K। এরপরে হচ্ছে ডিভাইস, বিভিন্ন ডিভাইসের জন্য ইউআই, ইউজার ইন্টারফেস, ইউআই তৈরি করার জন্য হয়তোবা এগুলো ব্যবহার করা হতে পারে। ঠিক আছে, সেগুলো দেওয়া আছে আইফোন 17 প্রো ম্যাক্স। যাই হোক, এখন আমি যেটা আমরা দেখব সেটা হলো যে ধরেন থাম্বনেল ডিজাইন, এই কাজে সবচেয়ে বেশি এই সফটওয়্যারটা ব্যবহার হবে, আমরা তো সে কাজে ব্যবহার করি। অথবা এছাড়াও অ্যাডোবি স্টক অথবা যে কোনো মাইক্রোস্টকে অ্যাসেট আপলোডের জন্য ব্যবহার করা, অ্যাসেট তৈরির জন্য ব্যবহার করা, এসবই তো কাজ। তো তার জন্য যেগুলো, যে ফর্মেটগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেগুলো এখানে স্টার মার্ক করে রাখা যাবে, ফেভারিটসে নিয়ে যাওয়া যাবে। যেমন আমার লাগবে হচ্ছে ইউএইচডি 4K, আমি এখানে স্টার দিয়ে রাখলাম। আমার প্রয়োজন হচ্ছে ফুল এইচডি ফরম্যাট 1080x1920, স্টার মার্ক দিয়ে রাখলাম। ঠিক আছে, কারণ স্টার মার্ক দেওয়া শেষ। এখন আমি হোমে গেলাম, হোমে গিয়ে এই যে ফেভারিটস, ফেভারিটস এর মধ্যে এই ফুল এইচডি ইউএইচডি এই দুটো স্টার মার্ক দেওয়া আছে। ঠিক আছে, হোম, ফেভারিটস, সেখানে গেলে এই দুটো দেওয়া আছে। ঠিক আছে, এগুলো দ্রুত অ্যাক্সেস, কুইক অ্যাক্সেসের জন্য। যেমন হোমে গেলে এখন এই ফেভারিটসে এই দুটো অপশন চলে আসছে রিসেন্ট ডকুমেন্টের নিচে, এখন খুব দ্রুত এখানে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। ফরম্যাটটা এরকম আসছে, কোনো সমস্যা নাই। এটা ডকুমেন্ট সেটআপে গিয়ে জাস্ট উপরে ডকুমেন্ট সেটআপে ক্লিক করলাম, সেখান থেকে এখান থেকে হরাইজন্টাল ভার্টিক্যাল, এই যে ল্যান্ডস্কেপে ক্লিক করলে চেঞ্জ হয়ে গেল। ওকে, ল্যান্ডস্কেপ হয়ে গেল, ভার্টিক্যাল থেকে পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ। ঠিক আছে, তো আমরা হোমে ফিরে যাই। এই যে হোমে, হোমে যাব কি হবে, এই যে সাদা কালো যে বাটনটা আছে এটা ক্লিক করলে ওই হোমটা আবার চলে আসছে। এটাও শেখা হয়ে গেল। হ্যাঁ, তারপরে হচ্ছে এগুলো এইভাবে আসছে কেন, সেটা হচ্ছে আমরা এখন আবার ওইখানে যাই নিউতে। সেটা হচ্ছে এরকম, আপনার প্রয়োজন হচ্ছে ল্যান্ডস্কেপ, আসছে ভার্টিক্যাল, সেখানে গিয়ে চেঞ্জ করতে হচ্ছে। এখান থেকেও চেঞ্জ করার উপায় আছে, এই যে এখানে প্রিসেট ওরিয়েন্টেশন, প্রিসেট ওরিয়েন্টেশন যদি আমি ল্যান্ডস্কেপে দিয়ে রাখি, এখন সবকিছু এখন ল্যান্ডস্কেপে আছে। আচ্ছা, ল্যান্ডস্কেপে আসার পরে এখন যদি আমি আবার এগুলোকে ইয়ে করি, সিলেক্ট করি, হ্যাঁ, যেমন এই ফুল এইচডি দিলাম এবং ইউএইচডি এই দুটো দিলাম, মানে স্টার মার্ক দিয়ে দিলাম, ফেভারিটসে নিয়ে গেলাম। এখন দেখি তো এটা কি ফেভারিটসে আসছে, আসছে ফুল এইচডি, ফুল এইচডি, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ, একটা পোর্ট্রেট। ঠিক আছে, এখন আপনার কাছে দুই ফরম্যাটই এখানে আছে, ফেভারিটসে গেলে এই দুটো ফরম্যাট দেখা যাচ্ছে। গেল, এরপর
আবার আমরা নতুনে যাই নতুন একটা ফিচার দেখার জন্য। তার মানে এখান থেকে এটা চেঞ্জ করে, হ্যাঁ, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ চেঞ্জ করে সেখান থেকে স্টার, এরপরে স্টার মার্ক দিলে সেটা ফেভারিটসে সেভ হয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে না, আমার একটা কাস্টম ফরম্যাট দরকার। আমি অ্যাডোবি স্টকে রিসোর্স আপলোড করব, বিভিন্ন আর্ট, ডিজাইন, আইকন, বিভিন্ন জিনিস তৈরি করে আমি সেটা আপলোড করব এবং সেল করব। তাহলে তো আমার একটা ফরম্যাট প্রয়োজন, যেটা কমনলি 4,000 পিক্সেলের। সেরকম একটা আমরা তৈরি করব। কিভাবে করব? সাপোজ যে কোনো একটা নিলেই হয়। ধরেন আমি এখান থেকে A4টা সিলেক্ট করলাম। A4 সিলেক্ট করে এখান থেকে জাস্ট মিলিমিটারের জায়গায় দিয়ে দিলাম পিক্সেল। পিক্সেলে দিয়ে এরপর DPI 300, ঠিক আছে, 300, ঠিক আছে। এখন পেজ ওয়াইড হাইট এটা চেঞ্জ করব। এখন এখানে যে অ্যাসপেক্ট লক আছে, এটা যদি ক্লিক করি তাহলে এখন এটা লক হয়ে গেছে। লক হলে সেটার পাশে এরকম দাগ আসে, আর যদি এখন ক্লিক করি এখন আনলক, ঠিক আছে, এখন চেঞ্জ করা যায়। এখন আমি 4,000 লিখি, ট্যাব, আবার 4,000, হ্যাঁ, এখন আমি লক করে দিই, সমস্যা নেই, ঠিক আছে। এখন আমার রেজুলেশনটা হয়ে গেল। এরপর আমি প্রথমে নামটা ঠিক করি, নাম দিই হচ্ছে অ্যাডোবি স্টক, কারণ হচ্ছে এই ফরম্যাটে আমি অ্যাডোবি স্টকে আইকন আপলোড করব বা যে কোনো রকমের রিসোর্স তৈরি করে আপলোড করব, হ্যাঁ। তারপরে হচ্ছে অ্যাকচুয়াল সাইজ, জুম সাইজ দেওয়া আছে। তো সব তো দেখি আইফোনের ব্যাপার, অ্যাপেলের ব্যাপার সবার ডিফল্টই থাক। কালার ফরম্যাট RGB, এটাকে আমি 16 করে দিলাম। 16 কেন করব সেটা একটু দেখি। কারণ হচ্ছে RGB যদি এটা 8 বিট থাকে তাহলে এরকম কিছু ব্যান্ডিং দেখা যাবে। এই যে এটাকে বলা হয়, এই যে কালার ব্যান্ডিং, যে 8 বিটে এরকম দাগ দেখা যাবে, 8 বিটে কালার ব্যান্ডিং হবে, 16 বিটে কোনো কালার ব্যান্ডিং থাকে না। কিন্তু আরেকটা বিষয় যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 16 বিট most screen only display 8 bit color, making 16 bit unnecessary for final viewing but valuable for editing. হ্যাঁ, মানে সাইজ বড় হয়ে যাবে, কিন্তু সাইজ বড় হলেও এটা দিয়ে এডিটিং করাটা ভালো, আমি মনে করি। হাই এন্ড ফটোগ্রাফি, র ছবিগুলো সাধারণত 16 বিট হয়, ঠিক আছে। তো এই জন্য আমরা এখানে 16 বিটটাই রাখি। 8 বিট রাখলে যে খুব ক্ষতি হবে তা না, আমি রাখলাম। তারপরে হচ্ছে কালার প্রোফাইল sRGB IEC 2.1, এখান থেকে কালার প্রোফাইল সিলেক্ট করা যাবে। তো আমি এটাই রাখলাম যেটা ডিফল্ট দেওয়া আছে। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা যদি আমি ক্লিক করি তাহলে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হবে। যদি এটাতে ক্লিক করি তাহলে সেটা একটা আর্টবোর্ড হিসেবে এই রেজুলেশনটা ফিক্স হবে, ঠিক আছে। আমি আর্টবোর্ডটাই রাখি। ইমেজ প্লেসমেন্ট, প্রিফার এমবেডেড আর হচ্ছে প্রিফার লিঙ্কড, এই দুটো বিষয় বোঝার আছে। জি, তাহলে এখন আমরা দেখব যে ইমেজ প্লেসমেন্ট এটা কি। ইমেজ প্লেসমেন্টের উপরে এখানে ক্লিক করলে দুটো অপশন পাচ্ছি, একটা হচ্ছে প্রিফার লিঙ্কড আর একটা হচ্ছে প্রিফার এমবেডেড। প্রিফার লিঙ্ক যদি সিলেক্ট করি তাহলে কি হবে, যে এই ক্যানভাসের মধ্যে বা আর্টবোর্ডের মধ্যে বা এই ছবিতে যে কম্পোজিশন আমরা তৈরি করব, সেখানে যে ছবি এবং অন্যান্য আইটেম, যে ছবিগুলো আমরা ইম্পোর্ট করব, সেগুলো লিঙ্কড অবস্থায় ইম্পোর্ট হবে। মানে একটা ফোল্ডারে আমি ছবিটা রেখে দিয়েছি, সেটা ওই ফোল্ডারে ওই ছবিটা এর সাথে লিঙ্কড হবে। এবং যদি ওই ছবিটা আমি অন্য কোনো সফটওয়্যার যেমন ফটোশপে যদি আমি ওপেন করে ওই ছবিটা আমি ম্যানিপুলেট করি, চেঞ্জ করি, তাহলে সেটা অটোমেটিক অ্যাফিনিটিতে এসে দেখা যাবে যে ছবিটা চেঞ্জ হয়ে গেছে। মানে মূল যে ছবিটা, সেটাতে আমি অন্য কোনো সফটওয়্যার দিয়ে বা অন্য কোনোভাবে আমি ওটাকে পরিবর্তন করলে পরিবর্তনটা এখানেও আসবে, কারণ ছবিটা লিঙ্কড অবস্থায় আছে। আর এতে অ্যাফিনিটির এখানে যে ফাইল সাইজটাও ছোট হবে। এটা লিঙ্কড অবস্থায় থাকবে, এটা পুরোপুরি ইম্পোর্ট হয়ে আসবে না, হ্যাঁ, এমবেড অবস্থায় থাকবে না। আবার যদি লিঙ্কড অবস্থায় থাকে তাহলে আমি যদি এই অ্যাফিনিটি ফাইলটা কাউকে সেন্ড করি, হ্যাঁ, অথবা যে ফোল্ডারের
ছবিগুলো আছে যেটা আমি এখানে ইম্পোর্ট করেছি, প্লেস করেছি, সেটা যদি ওই ছবিটা যদি হারিয়ে যায় তাহলে আর এই অ্যাফিনিটিতে এখানে আর খুঁজে পাওয়া যাবে না, এখানে মিসিং দেখাবে। কিন্তু যদি পরের অপশনটাতে যাই, প্রিফার এমবেডেড, এমবেডেড মানে হচ্ছে ওই ছবিটা এই ডকুমেন্টের ভিতরেই চলে আসবে, এর সাথে আর বাইরের কোনো কানেকশন নাই। এখন এখানে আমি যা খুশি করতে পারবো, সেই চেঞ্জটা এখানে থাকবে। আবার ওই যে ছবিটা, যে ছবিটা আমি এখানে এমবেড করে নিয়ে আসছি, ওই মূল ছবিটা যদি কোনো চেঞ্জ করা হয় তাতেও এখানে কোনো এফেক্ট পড়বে না, এটা আলাদা। এবং আমি যদি এখন এই ছবিটা পুরো এই অ্যাফিনিটি ফাইলটা যদি আমি কাউকে সেন্ড করি, তাহলে সে এমবেডেড অবস্থায় সবকিছুই চলে যাচ্ছে, সে ওপেন করলে সে ছবিটা সবকিছু দেখতে পাবে, কোনোটা মিসিং ফাইল থাকবে না। আবার মূল ছবিটা যদি আমি ডিলিটও করে দিই তাতেও এখানে কোনো ক্ষতি হবে না, এটা এমবেড অবস্থায় থাকবে। এটাই হচ্ছে ব্যাপার। তো আমি পার্সোনালি লিঙ্কড প্রিফার করি, তবে নতুন অবস্থায় এমবেড থাকাটাই ভালো। এখন একটা থাম্বনেল তৈরি করব, সেই থাম্বনেল তৈরি করার পরে দেখা গেছে যে ওইটাতে আর কখনো আসা হবে না, তো সেক্ষেত্রে লিঙ্কড রাখাটাই আমার কাছে প্রিফারেবল। হ্যাঁ, তবে নতুন অবস্থায় এমবেড এমবেড থাকাটাই ভালো। তো আমি এখন আপাতত লিঙ্ক রাখছি, আপনার যেটা ভালো লাগে সেটা রাখবেন, সমস্যা কি। এরপরে হচ্ছে ইম্পোর্ট টেক্সট ফাইল অ্যাজ লিঙ্কড। টেক্সট ফাইল যদি লিঙ্কড আকারে হয় তাহলে টেক্সট ফাইলটা আমি যেখান থেকে কপি করেছি সেখান থেকে এখানে লিঙ্কড অবস্থায় আসবে, সেম ছবির মতোই লিঙ্কড অবস্থায় আসবে। তবে এটা অফ থাকাই ভালো, কারণ হচ্ছে আমি যে টেক্সটটা এখানে নিচ্ছি সেটা এখানে পুরোটাই এখানে মাইগ্রেট করাটাই ভালো। হ্যাঁ, প্রিজার্ভ টেক্সট স্টাইল, যদি আমি কোথা থেকে কোনো টেক্সট কপি করি, যেমন একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল থেকে একটা টেক্সট আমি কপি করে এখানে পেস্ট করলাম, তাহলে যদি আমি প্রিজার্ভ টেক্সট স্টাইল এটাকে যদি আমি অন করে রাখি, তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের যে ফরম্যাটিং ছিল এখানে সেটা চলে আসবে, যার কারণে কিছু এক্সট্রা গার্বেজও চলে আসতে পারে, যে ওখানের ফরম্যাটিং একরকম এখানে আরেক রকম, দুটোর মধ্যে একটা ক্ল্যাশ হতে পারে বা পছন্দ নাও হতে পারে। এই কারণে এটাকে অফ রাখা, টগল করে অফ রাখাটাই ভালো। এরপরে হচ্ছে মাল্টিপেজ। মাল্টিপেজ এটা হচ্ছে মূলত এখানে একটা, যেমন অ্যাডোবিতে একটা সফটওয়্যার আছে অ্যাডোবি ইনডিজাইন, আবার ওপেন সোর্স সফটওয়্যার আছে স্ক্রিবাস, এগুলো দিয়ে পিডিএফ, বুকস, প্রিন্টের জন্য বই, ব্রোশিওর, ফ্লায়ার্স এগুলো তৈরি করা হয় প্রিন্টের জন্য মূলত। আবার ইপাব বা অনলাইনের পাবলিশের জন্য তৈরি করা হয়। তো ওগুলো মাল্টি পেজ থাকে বইয়ের মতো। হ্যাঁ, অথবা পেজের সংখ্যা বেশি থাকে। এখানে আমরা ছবি যদি এক্সট্রা দরকার হয় যে একটা ছবির অনেকগুলো ভেরিয়েশন করব, তাহলে আমরা মাল্টিপল আর্টবোর্ড পরেও তৈরি করে নিতে পারবো। এটা অন রাখাটা জরুরি না, বাট এটা দিয়েছে কারণ হচ্ছে যে এই অ্যাফিনিটি সফটওয়্যারটা হচ্ছে অল ইন ওয়ান সফটওয়্যার। হ্যাঁ, একের ভিতরে সব, মানে ওখানে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড যেরকম সব একসাথে সিসি, এখানে হচ্ছে এই অ্যাফিনিটি একা 100 অলরাউন্ডার। তবে এখনো ওই লেভেলে পৌঁছায় নাই, ঠিক আছে, অনেক কিছু আছে। যাই হোক, ফ্রিতে পাচ্ছি, অনেক ভালো, যদিও বাগ আছে, সামনে আমরা দেখব। মার্জিনস, মার্জিনস হচ্ছে স্ক্রিনের ভিতরে, ধরেন এটা হচ্ছে গিয়ে মূল ছবিটা, হ্যাঁ, এটা অনই করি, এই ছবিটার ভিতরে মার্জিনটা ভিতরের দিকে থাকে, যেমন আমরা খাতার ভিতরে মার্জিন টানি, স্কেল দিয়ে 1 ইঞ্চি একটা মার্জিন টানি, মার্জিনটা খাতার ভিতরে হয়, এরকম এখানেও মার্জিনটা ভিতরে। আর ব্লিড হচ্ছে খাতার বাহিরে, যে অংশটা ওই প্রিন্ট করার পরে একটা অংশ থাকে, ওই অংশটা গিলোটিনের মধ্যে দিয়ে কেটে ফেলে, তো যে অংশটা কেটে ফেলে ওটা ব্লিড অংশের মধ্যে চলে যায়, যে ওই অংশটা বাদ পড়বে। তো দেখা গেছে একটা ছবি একদম বরাবর প্রিন্ট করলে একটা জায়গায় সাদা থাকতে পারে, এই জন্য ছবি বা যেগুলো প্রিন্টিং এর জন্য সেখানে ছবিটা একটু বেশি প্রিন্ট করা হয়, যাতে ওই যখন কাটা হবে কাটার পরেও যাতে পুরোটা জুড়ে ছবিটা থাকে। এই জন্য একটা ব্লিড অংশ, এটা প্রিন্টিং এর জন্য বা ফিজিক্যাল প্রিন্টের জন্য এটা রাখে। ডিজিটাল যদি পিডিএফ তৈরি করা হয় সেক্ষেত্রে ব্লিড রাখে না, ঠিক আছে। তারপর হচ্ছে ড্রয়িং স্কেল, এটা ক্যাড সফটওয়্যার গুলো, মানে যদি আমি ডিএক্সএ ফরম্যাট যেমন অটোক্যাড
বা যে কোনো ক্যাট সফটওয়্যার দিয়ে আমি ডিএক্সএফ ফরম্যাটে অথবা ডিডাব্লিউজি ফরম্যাটে আমি তৈরি করেছি, যেটা আমি এখানে ইম্পোর্ট করব, সেটা আমি করতে পারবো। সেখানে স্কেলের একটা ব্যাপার আছে, ওই স্কেল, তারপর হচ্ছে আর্কিটেকচারের মূলত বিষয়গুলো যেগুলো, ওগুলো স্কেলিং এর একটা বিষয় আছে, সেটা সেক্ষেত্রে এটা ব্যবহার হয়। এটা আমরা পরে দেখবো, এখন এটা 1:10। হ্যাঁ, যে তো যাই হোক, এখন একটা বিষয় নিয়ে একটু কথা বলা দরকার, সেটা হচ্ছে এখানে যে RGB32 HDR, হাই ডাইনামিক রেঞ্জ, এই এই এইটা নিয়ে একটু কথা বলা দরকার, যে বিট রেট এটা 32 বিটে তো দেয়া যেতে পারে, তাই না? যে 16 বিট যখন দিলাম, 32 বিট কেন না, গেলে হাইয়েস্টটাই যাওয়া উচিত। হ্যাঁ, 32 বিটে দিলে অনেক সময় এখানে একটা অ্যাফিনিটিতে একটা অপশন আছে লেয়ারের ক্ষেত্রে, সেটা হলো লুমিনোসিটি রেঞ্জ। তো সেক্ষেত্রে হয়তো বা কাজে লাগবে, কিন্তু উপকারের চাইতে অপকারিতাই বেশি। যেমন সেই বিষয়ে পড়তেছিলাম, তো এটাই আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে যে যদি এই যে RGB 8 বিট, 16 এবং 32 HDR হলে এরকম আসে। তো এবং সেটা এক্সপোর্ট করার পরে পিএনজিতেও এরকম পার্থক্য দেখা যায়। তো এটা নিয়ে একটা ফোরামে কথা হচ্ছিল, সেখানে লাস্টে এখানে পার্থক্য আছে। তো লাস্টে যে কথাটা বলছে এদিকে এসে, সেটা হলো এই একটা কথা: when exporting to PNG the only support this only supports a bit depth of 16 bit, so the 32 bit values are tipped to the maximum range of a PNG. মানে PNG তে যদি আমরা কিছু এক্সপোর্ট করি, তখন ওই 16 বিট পর্যন্তই যায়, 32 বিট গুলো ক্লিপ হয়ে যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে আবার মনিটরের মনিটরে 32 বিট যদি এইচডিআর মনিটর না হয়, হ্যাঁ, তাহলে 32 বিটটা দেখাবে না। তো সে বলতেছে যে আই উড রিকমেন্ড স্টিয়ারিং ক্লিয়ার অফ 32 বিট ডকুমেন্টস অ্যান্ড স্টিকিং টু 16 বিট ডকুমেন্টস। হ্যাঁ, as this will contain more color information than you will need for SDR, standard dynamic range, images that you are editing or creating. মানে সাধারণত 16 বিট পর্যন্ত গেলেই হয়। আর আমাদের HDR মনিটর 80,000 টাকা দিয়ে সার্টিফাইড মনিটর কয়জনের আছে? হ্যাঁ, আর হচ্ছে সেটা দেখাও যায়, আমরা দেখতেও পাবো না, আবার এক্সপোর্টের ক্ষেত্রেও পার্থক্য হচ্ছে। তো আমি 16 বিট পর্যন্তই করি, তবে 32 বিট যে কেউ করে না তা তো না, তাই না? অথবা আপনি করতে পারেন। তো এই ব্যাপারটা একটু জানানোর ইচ্ছে ছিল, তো জানালাম যে কিছুটা পার্থক্য আছে। ওকে, তো প্রিসেটে ফিরে আসা যাক। তো আমরা অ্যাডোবি স্টকে এই প্যারামিটারগুলো সেট করে আমরা এখন ক্রিয়েট প্রিসেটে ক্লিক করব। তাহলে একটা প্রিসেট তৈরি হয়ে গেল। হ্যাঁ, এবার প্রিসেটটা আমরা এখানে স্টার মার্ক দিয়ে দিলাম, তাহলে এটা ফেভারিটসে চলে গেল। ঠিক আছে, এখন হোমে যাই। হোমে গিয়ে এই যে ফেভারিটস এর মধ্যেও অ্যাডোবি স্টকটা আছে, মাই প্রিসেটের মধ্যেও আছে। ফেভারিটস থেকে যদি স্টার মার্কটা দিয়ে উঠাই দিই, তাহলে ফেভারিটস থেকে এটা চলে গেল, কিন্তু মাই প্রিসেটে আছে। এখানে যদি এখন আমরা ক্লিক করি, তাহলে এই যে অন হয়ে গেল এবং সেটা আর্টবোর্ড সহ আসছে। ঠিক আছে, তাহলে প্রিসেটটা আমাদের রেডি। ক্লোজ করে দিলাম। এখন আবার এখানে গিয়ে এই উপরের কোণে ক্লিক করলে হোম চলে আসবে। ক্লিক করলাম, হোম চলে আসলো। তো এই ছিল আজকের পর্ব। আশা করি অনেক লম্বা হয়েছে, তবে বিস্তারিত আলোচনা করার ইচ্ছা ছিল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।